শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশটা কেমন যেন একটু থমথমে হয়ে আছে। গত কয়েকদিনের টানা বর্ষণ আজ সকালের দিকে কিছুটা কমলেও মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস জানান দিচ্ছে যে যেকোনো সময় আবার মুষলধারে নামতে পারে শ্রাবণের বৃষ্টি। সারার এই মধ্যবিত্ত আবাসিক এলাকার ৩ রুমের ছোট্ট ফ্ল্যাটটিতে সকাল থেকে এক অন্যরকম ব্যস্ততা। সারা খুব ভোরে ঘুম থেকে উঠেছে। অন্যদিন শুক্রবারে সে একটু বেলা করে ওঠে, রিদানকে নিয়ে অলস সময় কাটায়। কিন্তু আজকের শুক্রবারটা আর 10টা ছুটির দিনের মতো নয়। আজ তাদের এই সাধারণ বসার ঘরে পা রাখতে যাচ্ছেন কায়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সর্বসেরা রায়ান কবির কায়ান। সারা রান্নাঘরে দাঁড়িয়ে চালু হাত ধুতে ধুতে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে সে কায়ানের জন্য রান্না করছে, যে মানুষটার একটা ইশারায় অফিসের শত শত কর্মচারী ভয়ে কাঁপে, যে মানুষটার বিলাসবহুল জীবনযাপনের গল্প পুরো কর্পোরেট দুনিয়ার চর্চা হয়, সে আজ এই সাধারণ ফ্ল্যাটে দুপুরের খাবার খেতে আসছে। সারা এক প্রকার বাধ্য হয়ে অনিকা তিথিকে কাল রাতে ফোন করে সব গুছিয়ে রাখার অনুরোধ করেছিল। তিথি তো শুনে হেসেই আকুল। সে সারাকে আশ্বস্ত করে বলেছিল, সারা তুই একদম দুশ্চিন্তা করিস না, স্যার তোকে বা তোর ঘরবাড়ি দেখতে আসছেন না, উনি আসছেন রিদানের টানে। তুই শুধু মন দিয়ে রান্নাটা কর। তিথির কথা শুনে সারার মন কিছুটা শান্ত হলেও উৎকণ্ঠা পুরোপুরি কমেনি। সে বসার ঘরের সোফার কভারগুলো কাল রাতেই বদলে দিয়েছেন। খাবার টেবিলের সাধারণ কাচের বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে চকচকে করে রেখেছে। রিদান সকাল থেকেই খুব উত্তেজিত। সে তার নতুন নীল রঙের ফতুয়াটা পরে ঘরের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একটু পরপরই সে পেছনে ফিরে সারাকে জিজ্ঞেস করছে, আম্মু, কায়ান আঙ্কেল কখন আসবে? 4টা তো বেজে গেল। সারা রান্নাঘর থেকে বেরিয়ে এসে রিদানের মাথায় হাত বুলিয়ে হেসে বলল, পাগল ছেলে, এখন মাত্র সকাল 11টা বাজে। কায়ান আঙ্কেল তো দুপুরে আসবেন। তুমি এভাবে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলে তো আঙ্কেল তাড়াতাড়ি চলে আসবে না? যাও গিয়ে একটু কার্টুন দেখো। রিদান মুখটা ছোট করে সোফায় গিয়ে বসলো, কিন্তু তার চোখ রইল দরজার দিকে। বেলা 12:30 নাগাদ কলিং বেল বেজে উঠল। সারা দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখল অনিক আর তিথি দাঁড়িয়ে আছে। তিথির হাতে একটা মিষ্টির প্যাকেট আর কিছু ফল। তিথিকে দেখে সারার বুকের ওপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। সে তিথিকে জড়িয়ে ধরে বলল, তিথি বাঁচালি। আমি একা একা এত অস্থির হয়ে যাচ্ছিলাম যে কি বলবো। তিথি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে অনিকের দিকে তাকিয়ে বলল, দেখলে তো অনিক, আমি কাল রাতেই তোমাকে বলেছিলাম সারা একা একা খুব দুশ্চিন্তা করবে। ভালো হয়েছে আমরা একটু আগেই চলে এসেছি। অনেক ফলের ব্যাগটা নিজের হাতে নিয়ে সোফায় রাখতে রাখতে হাসল, আরে তিথি, কায়ান স্যার তো আর বাঘ নন যে সারাকে খেয়ে ফেলবেন। তবে হ্যাঁ, স্যারের এই হঠাৎ করে সারার ফ্ল্যাটে আসার সিদ্ধান্তটা আমার কাছেও এখনও অবিশ্বাস্য লাগছে। তিথি তার পার্সটা টেবিলে রেখে সারার সাথে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। চুলায় তখন সুগন্ধি চিনিগুড়া চালের ভুনা খিচুড়ির সুবাস করছে। পাশে বড় কড়াইতে কষা মাংসের ঝোল ফুটছে। এছাড়া সারা ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ডিমের কোরমা তৈরি করেছে। বর্ষার দিনে খিচুড়ির সাথে এই পদগুলো একদম বাঙালি ঘরোয়া আভিজাত্যের প্রতীক। তিথি খিচুড়ির হাঁড়ির ঢাকনাটা একটু তুলে সুবাস নিয়ে বলল, বাহ সারা, তোর হাতের রান্নার সুখ্যাতি অনেক বাসায় এসে প্রায়ই করে, আজ নিজেই তার প্রমাণ পাচ্ছি। স্যার এই খিচুড়ি খেলে অনায়াসে ওনার গুলশানের বড় হোটেলের রাঁধুনিদের বিদায় করে দেবেন। সারা লাজুক হেসে বলল, তিথি, ওনাকে নিয়ে ইয়ার্কি করিস না প্লিজ, আমার এমনিতেই হাত পা কাঁপছে। উনি আবার খুব খুঁতখুঁতে মানুষ, পোশাকে ধুলো লাগলে রেগে যান। যেখানে সেখানে এই খাবার খাওয়ার টেবিলে উনি কিভাবে বসবেন সেটাই ভাবছি। অনেক রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো এবং তিথির দিকে তাকিয়ে বলল, তিথি, স্যারের গাড়ি বোধহয় নিচে এসে গেছে, আমি একটু নিচে গিয়ে ওনাকে স্বাগত জানিয়ে নিয়ে আসি। তুমি সারাকে একটু সাহায্য করো। তিথি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি দ্রুত যাও, স্যার আবার একা একা লিফটের রাস্তা খুঁজতে বিরক্ত হতে পারেন। ঠিক বেলা 1:15 সারার ফ্ল্যাটের কলিং বেলটা আবার বেজে উঠল। এই শব্দটা শোনার সাথে সাথেই বাসার সবার ঘরে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো।
অনেক দরজা খুলে কায়ানকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো। সারা দ্রুত নিজের গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে রান্নাঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। তার হৃদয়ের স্পন্দন তখন স্বাভাবিক চেয়ে দ্বিগুণ গতিতে চলছে। কায়ানের পরনে আজ কোনো অফিসিয়াল স্যুট বা টাই নেই। সে পরে এসেছে একটি নেভি ব্লু রঙের অত্যন্ত মার্জিত সেমি ফর্মাল শার্ট আর কালো ট্রাউজার্স। তার চুলগুলো আজ ব্ল্যাক ব্রাশ করা নয়, বরং কপালে কিছুটা আলগা হয়ে নেমে এসেছে, যা তাকে বয়সের তুলনায় অনেক তরুণ এবং সহজ দেখাচ্ছে। তবে তার চোখে সেই চেনা সানগ্লাসটা যথারীতি উজ্জ্বল। কায়ানের এক হাতে একটা বড় চকলেটের বাক্স আর অন্য হাতে একটা সুন্দর খেলনা গাড়ির প্যাকেট। আসুন স্যার, ভেতরে আসুন, অনেক বিনীতভাবে বলল। কায়ান ঘরে পা রাখতেই রিদান সোফা থেকে এক লাফে নেমে দৌড়ে এলো। কায়ান আঙ্কেল! কায়ানের গম্ভীর মুখে মুহূর্তের মধ্যে এক টুকরো চওড়া হাসি ফুটে উঠল। সে হাতের প্যাকেটগুলো অনেকের দিকে বাড়িয়ে দিয়ে নিচু হয়ে রিদানকে 2 হাতে কোলে তুলে নিল। 4 বছরের রিদান কায়ানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি এত দেরি করলে কেন আঙ্কেল? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কায়ান রিদানের কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বলল, রাস্তায় একটু যানজট ছিল তো লিটল চ্যাম্প, তাই দেরি হলো। এই দেখো তোমার জন্য কি এনেছি। সে খেলনা গাড়ির প্যাকেটটা নিয়ে রিদানের হাতে দিল। রিদান খুশিতে চিৎকার করে উঠল, ওয়াও, রিমোট কন্ট্রোল কার! অনেক ধন্যবাদ আঙ্কেল। তিথি বসার ঘরে এসে কায়ানকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। কায়ান সোফায় রিদানকে কোলে নিয়ে বসতে বসতে তিথির দিকে তাকালো। তার গলায় এখন সেই অফিসের কর্পোরেট ধার নেই, বরং বেশ নরম গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। তিথি, এখন কেমন আছেন আপনি? কাল তো অনেক আপনার অসুস্থতার কথা বলে খুব দুশ্চিন্তা করছিল। তিথি মৃদু হেসে বলল, জি স্যার, এখন আমি সম্পূর্ণ সুস্থ। আসলে কাল হঠাৎ করেই শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। তবে আপনার কথা অনেক বলছিল স্যার। ব্যস্ততার মাঝেও আপনি আমাদের খোঁজ নিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, বিপদের সময় খোঁজ নেওয়াটা তো স্বাভাবিক। তাছাড়া আমি তো রিদানের আঙ্কেল। কায়ান রিদানের গালে একটু চিমটি কেটে বলল। সারা এতক্ষণ রান্নাঘরের দরজার আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখছিল। কায়ানের এই সহজ ঘরোয়া রূপটা তার চেনা কায়ানের সাথে কোনোভাবেই মিলছে না। সে একটা ট্রেতে করে ঠান্ডা লেবুর শরবতের গ্লাস নিয়ে বসার ঘরে প্রবেশ করল। কায়ানের সামনে এসে সে চোখ নিচু করে বলল, আসসালামু আলাইকুম স্যার, শরবতটা নিন। কায়ান সারার দিকে তাকালো। কায়ান শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ মিস সারা। শরবতের আলতো এক করে এক চুমুক দিয়ে কায়ানের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল শরবতে রিফাইন্ড সুগার বা অতিরিক্ত মিষ্টির বদলে লেবুর ফ্রেশনেসটাই বেশি রাখা হয়েছে, যা তার ডায়েটের সাথে একদম মিলে যায়। সে মৃদু হেসে বলল, শরবতটা খুব সুন্দর হয়েছে, একদম নিখুঁত। সারা মনে মনে একটু স্বস্তি পেল। সে মৃদু হেসে বলল, তোরা কথা বল, আমি খাবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিল গোছানোর সময় তিথি আর অনেক দুজনকেই সারাকে সাহায্য করতে এগিয়ে এলো। অনেক যখন পানির গ্লাসগুলো টেবিলে সাজাচ্ছিল, তিথি ফিসফিস করে সারাকে বলল, দেখলি তো সারা, স্যার কিন্তু মোটেও অমানুষ নন। রিদানকে কিভাবে কোলে নিয়ে বসে আছেন দেখ। অনেক তো অফিসে স্যারের ভয়ে সবসময় সোজা হয়ে থাকে, আর আজ স্যার আমাদের সাথে কত সহজে কথা বলছেন। অনেকের কানে কথাটা যেতেই সে হেসে বলল, তিথি, স্যারের সামনে আবার এসব বলিস না যেন, তখন আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। তাদের এই মিষ্টি খুনসুটি দেখে সারার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খানিক বাদেই সারা সবাইকে খাবার টেবিলে আসার আমন্ত্রণ জানালো। কায়ান রিদানের হাত ধরে টেবিলের দিকে এগিয়ে এলো। ছোট চারকোনা টেবিলটার ওপর সারার সাজানো পদগুলো দেখে কায়ান এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। একে তো সে সাধারণ ক্যালোরি মেপে সালাদ, গ্রিল চিকেন বা স্যুপ জাতীয় খাবারেই অভ্যস্ত, তার ওপর বর্ষার দিনের এই ভারী বাঙালি আয়োজন, ভুনা খিচুড়ি আর তেলের পদগুলো দেখে তার চিরচেনা স্বাস্থ্য সচেতন মনটা কিছুটা দোটানায় পড়ল। এত স্বাস্থ্য সচেতন হয়েও কাল কেন যে খিচুড়ির দাওয়াতটা নিল সে নিজেও জানে না। সে কায়ান চেয়ার টেনে বসার পর অনেক বিনীতভাবে বলল, স্যার, সারা কিন্তু রান্না করার সময় আপনার ডায়েটের কথা মাথায় রেখে তেল মশলা একদম
নামমাত্র ব্যবহার করেছে। আপনি একটু চেখে দেখতে পারেন। সারা অত্যন্ত সতর্কতার সাথে কায়ানের প্লেটে খুব সামান্য পরিমাণ গরম ধোয়া ওঠা খিচুড়ি তুলে দিল। পাশে তেল ঝরিয়ে নেওয়া এক টুকরো ইলিশ ভাজা আর চর্বি ছাড়া মাংসের জাস্ট একটুখানি অংশ দিল। কায়ান অত্যন্ত মার্জিতভাবে চামচ দিয়ে সামান্য একটু খিচুড়ি মুখে তুলল। সাধারণত তেলের ভয়ে যে খাবারগুলো সে সবসময় এড়িয়ে চলে, আজ সারার হাতের জাদুতে সেটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন ঠেকল। মশলার ঝাঁঝালো ভাব নেই, অতিরিক্ত তেলের চিটচিটে অনুভূতিও নেই। একদম হালকা কিন্তু ভিন্ন সুস্বাদু। কায়ান সোজা হয়ে বসে সারার দিকে তাকিয়ে বেশ প্রশংসার সুরে বলল, মিস সারা, আপনি সাধারণত এত হেভি খাবার একদমই খাই না। রাইস বা ফ্রাইড আইটেম আমি পুরোপুরি এড়িয়ে চলি, কিন্তু আপনার এই রান্নার অয়েলের ব্যালেন্সটা সত্যিই প্রশংসনীয়। খুব লাইট এবং হেলদি হয়েছে। সারা কায়ানের মুখে এই পরিমাপিত প্রশংসা শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে বিনীতভাবে বলল, ধন্যবাদ স্যার। আপনার স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই আমি তেলটা খুব কম দিয়েছিলাম। আপনি পছন্দ করেছেন, এটাই আমার সতর্কতা। আই মাস্ট সে, আপনি খুব ভালো রাঁধেন। খাওয়ায় মন দিল। খাওয়ার টেবিলে কায়ান আর অনিকের মধ্যে কিছু হালকা কথাবার্তা চলল। তিথিও মাঝে মধ্যে অনিকের কথার সূত্র ধরে স্যারের সাথে সহজভাবে কথা বলছিল, তবে কায়ান আজ অফিসের কোনো কাজের প্রসঙ্গ তুলল না। সে রিদানকে নিজের হাতে সামান্য একটু ডিমের কুসুম খাইয়ে দিচ্ছিল, আর রিদানও খুব আনন্দ নিয়ে কায়ানের হাত থেকে খাচ্ছিল। এই দৃশ্যটা দেখে সারার বুকের ভেতর কেমন যেন এক অব্যক্ত হাহাকার আর একই সাথে এক পরম পূর্ণতা অনুভব করল। রিদানের এই বাবার অভাব আজ যেন এই মানুষটা অলক্ষ্যে পূরণ করে দিচ্ছে। কায়ান কাবির নামের এই কঠিন নিয়মতান্ত্রিক মানুষটার ভেতরে যে একটা এত বড় স্নেহশীল মন লুকিয়ে আছে, তা এই ঘরে না এলে হয়তো সারা কোনো দিনও জানতেই পারত না। কারণ খাওয়া শেষ করে সবাই যখন বসার ঘরে এসে বসলো, তখন বাহিরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। জানালার কাছে বৃষ্টির ফোঁটার শব্দ এক অদ্ভুত আবহাওয়া তৈরি করলো। কায়ান জানালার বাহিরে তাকিয়ে এক কাপ লিকার চায়ের কাপে চুমুক দিচ্ছিল, যেখানে সারা কোনো চিনি দেয়নি। সারা চায়ের কাপগুলো সবার সামনে দিয়ে কায়ানের মুখোমুখি এক সোফায় বসলো। অনিক আর তিথি এক পাশের বড় সোফাটায় বসলো। কায়ানের চায়ের কাপটা টেবিলের ওপর রেখে সারার দিকে সরাসরি তাকালো। চশমার আড়ালের সেই চোখ দুটোতে আজ এক গভীর আত্মোপলব্ধি। সে ধীরস্থির কণ্ঠে বলল, ধন্যবাদ মিস সারা, এত সুন্দর ভালো মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। দাওয়াত অ্যাকসেপ্ট করে ভুল করিনি, বরঞ্চ না করলে অনেক ভুল করতাম মনে হচ্ছে। বৃষ্টির বেগ আরও বাড়তে লাগলো। কায়ান ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। অনেক সময় হয়ে গেল, এবার আমাকে বের হতে হবে। রিদান আঙ্কেল, তাহলে আজ আসি। রিদান কায়ানের পা জড়িয়ে ধরে বলল, তুমি আবার কবে আসবে আঙ্কেল? কায়ান নিচু হয়ে রিদানকে জড়িয়ে ধরে বলল, খুব তাড়াতাড়ি আসবো লিটল চ্যাম্প। আমার লিটল চ্যাম্প গুড বয়, তাই না? তুমি কারো না কেমন? রিদান খুশিতে মাথা নাড়ল। কায়ান দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় সারার সামনে এসে দাঁড়ালো। সে মৃদু কণ্ঠে বলল, আজকের এই দিনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস সারা। অনেক দিন পর মনের ভেতর এক অদ্ভুত শান্তি নিয়ে ফিরছি। সারা মাথা নিচু করে বলল, ধন্যবাদ আপনাকেও স্যার, আমাদের এই সাধারণ ঘরে আসার জন্য। কায়ান অনিক আর তিথিকে বিদায় জানিয়ে দরজার বাহিরে বেরিয়ে গেল। অনিক আর তিথিও সারাকে জড়িয়ে ধরে বিদায় নিল। সারা দরজায় গোড়ায় দাঁড়িয়ে কায়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মানুষটা বড়ই অদ্ভুত। নতুন সপ্তাহের প্রথম দিনটি নিত্যদিন এর মতোই চেনা ছন্দে শুরু হয়েছিল। গুলশানের কায়ান গ্রুপের হেড অফিসের কাছ ঘেরা বিশালাকার বিল্ডিংটাতে সকাল 9টা বাজতেই চঞ্চলতা শুরু হয়ে যায়। কর্মচারীদের ব্যস্ত আনাগোনা, জুতো আর হাই হিলের খটখট শব্দ, ফাইলপত্রের নাড়াচাড়া আর কফির সুবাসে চারপাশটা মুখরিত। কিন্তু এই চেনা ব্যস্ততার মাঝেও 16 তলার সিও ফ্লোরটায় আজ এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সারা নিজের ডেস্কে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনটা সেখানে ছিল না। গত পরশুর বর্ষণমুখর দুপুরে সেই দৃশ্যগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল।
কায়ান কবির কায়ান। সে যে মানুষটার সামান্য ভ্রু কুঁচকানো দেখেই পুরো অফিসের মানুষের বুক কেঁপে ওঠে, সে কিনা তার ঘরের সোফায় বসে রিদানকে নিজের হাতে ডিমের কুসুম খাইয়ে দিচ্ছিল। ডায়েট সচেতন মানুষটা চামচ দিয়ে মেপে মেপে তার হাতের রান্না করা ভুনা খিচুড়ি খাচ্ছিল আর প্রশংসা করছিল। পুরো ব্যাপারটা সারার কাছে এখনও একটা অবাস্তব স্বপ্নের মতো মনে হয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা ফাইলগুলো টেনে নিল। আজ সকাল থেকেই কায়ান নিজের কেবিনে বন্দী হয়ে আছে। কোনো এক অজানা কারণে আজ তার মেজাজটা সকাল থেকেই বেশ গম্ভীর। সকালের কফিটা দেওয়ার সময় সারা লক্ষ্য করেছে, কায়ান তার দিকে সরাসরি তাকায়নি, শুধু একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে ফাইল দেখতে শুরু করেছে। সারা মনে মনে ভাবল, হয়তো পরশু সেই ঘরোয়া রূপটা এক দুপুরের জন্যই ছিল। আজ অফিসে এসে মানুষটা আবার নিজের সেই চেনা কঠিন কলসের ভেতরে ঢুকে গেছে। ঠিক সকাল 10:30 নাগাদ সিওর ফ্লোরে লিফটের দরজাটা খুলে গেল। লিফট থেকে বেরিয়ে এলো লম্বা, ফর্সা এবং বেশ সুদর্শন এক যুবক। পরনে হালকা ধোঁয়াটে রঙের ফর্মাল শার্ট, নেভি ব্লু ট্রাউজার্স আর কাঁধে একটা দামি লেদার ব্যাগ। তার চোখে মুখে এক ধরনের চটপটে ভাব এবং ঠোঁটের কোণে একটা চিরস্থায়ী চেনা হাসি। মানুষটাকে দেখা মাত্রই ফ্রন্ট ডেস্কের রিসিপশনিস্ট মেয়েটি বেশ উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আরে আদিব স্যার, আপনি কবে ফিরলেন? যুবকটি হেসে ব্যাগটা কাঁধ থেকে একটু ঠিক করে বলল, এই তো গতকাল রাতেই ঢাকা ফিরেছি, আজ থেকে জয়েন করলাম। কেমন আছেন মিস নিপা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি এতদিন পর এলেন, পুরো ফ্লোরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। নিপা হাসি মুখে জবাব দিল, এই যুবকটির নাম আদিব আহমেদ। সে কায়ান গ্রুপের অন্যতম দক্ষ এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। শুধু কাজের দক্ষতাই নয়, তার অমায়িক ব্যবহার আর হাসিখুশি স্বভাবের কারণে অফিসের ছোট থেকে বড় সব কর্মকর্তা তাকে ভীষণ পছন্দ করে। গত প্রায় 2 মাস ধরে সে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং পারিবারিক কিছু জটিলতার কারণে লম্বা ছুটিতে গ্রামের বাড়ি সিলেটে ছিল। আজই সে সমস্ত ঝামেলা চুকিয়ে অফিসে পুনরায় যোগদান করতে এসেছে। আদিব করিডোরে ধরে কায়ানের কেবিনের দিকে এগিয়ে আসছিল। দূর থেকে সারার ডেস্কটা তার চোখে পড়ল। সারার জায়গায় এর আগে কায়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন। আদিব জানত যে সেই ভদ্রলোক রিটায়ার্ড করেছেন, কিন্তু তার জায়গায় একজন নতুন তরুণী জয়েন করেছে, সেটা সে এই প্রথম দেখল। সারা তখন গভীর মনোযোগ দিয়ে একটা এক্সেল শিট চেক করছিল। আদিব ধীর পায়ে সারার ডেস্কের সামনে এসে দাঁড়ালো এবং ডেস্কে হালকা করে টোকা দিয়ে বেশ মার্জিত গলায় বলল, এক্সকিউজ মি। সারা চমকে উঠে মাথা তুলল। সামনে একজন অপরিচিত কিন্তু অত্যন্ত মার্জিত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সে চেয়ার থেকে কিছুটা সোজা হয়ে তাকে বলল, জি বলুন, কাকে খুঁজছেন? আদিব সারার দিকে তাকিয়ে মৃদু হাসল। তার সেই হাসির মধ্যে কোনো দৃষ্টতা ছিল না, ছিল এক ধরনের সহজ সৌজন্য। সে বলল, আই সাপোজ আপনি সিওর স্যারের নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি আদিব আহমেদ, প্রজেক্ট ম্যানেজার। আম্মুর অসুস্থতার জন্য প্রায় 2 মাস লিভে ছিলাম, তাই আপনার সাথে আগে পরিচয় হওয়ার সুযোগ হয়নি। সারা আদিবের আন্তরিক ব্যবহারে কিছুটা আশ্বস্ত হলো। সেও মুখে একটা পেশাদার কিন্তু নরম হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, জি আমি রাফিয়া তাসনিম সারা, গত মাসেই এখানে জয়েন করেছি। আন্টি কেমন আছেন? সারার মুখে নিজের মায়ের খোঁজের কথা শুনে আদিবের মনটা বেশ ভালো হয়ে গেল। সে সারার ডেস্কের কোনায় হাত রেখে একটু ঝুঁকে বেশ উষ্ণ গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ খোঁজ নেওয়ার জন্য মিস সারা। আম্মু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আসলে স্ট্রোক করার পর প্যারালাইসিসের একটা ভয় ছিল, কিন্তু সঠিক সময়ে ট্রিটমেন্ট হওয়ায় এখন উনি নিজেই একটু একটু হাঁটতে পারছেন। সেই মানসিক চাপটা কাটিয়েই আজ জয়েন করতে এলাম। বাই দ্য ওয়ে, অনিক আমার খুব ভালো ফ্রেন্ড, পাস কলিগ। সারা বলল, আপনি বসুন, আমি স্যারকে জানাচ্ছি যে আপনি এসেছেন। শিওর, থ্যাংক ইউ, আদিব বলল এবং সারা ডেস্কের সামনের চেয়ারটায় বসল। বসার পর সে উইকেন্ডের বৃষ্টি আর ঢাকার জ্যাম নিয়ে সারার সাথে বেশ সহজভাবে গল্প জুড়ল।
সারাও আদিবের সহজ ও বন্ধুত্বসুলভ স্বভাবের কারণে নিজের ভেতরের আড়ষ্টতা ভুলে একটু হেসে হেসে কথা বলছিল। অনেকদিন পর অফিসে নিজের কাজের বাইরে কোনো সহকর্মীর সাথে এত সহজভাবে কথা বলতে পেরে তার নিজেরও বেশ হালকা লাগছিল। কিন্তু তারা কেউই খেয়াল করেনি যে এই পুরো সময়টাতে কায়ানের কেবিনের বড় কাচের দেয়ালটার রাইনড্রস বা পর্দা কিছুটা সরানো ছিল। কায়ান নিজের কেবিনের বিশাল লেদার চেয়ারটা বসে ল্যাপটপে একটা ফরেন ইনভেস্টমেন্টের ফাইল দেখছিল। তার কান দুটো ছিল বাইরের ডেস্কের দিকে। গত পরশু সারার বাসায় কাটানো সেই অদ্ভুত সুন্দর সময়টার পর থেকে কায়ানের মনের ভেতর এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। সে বারবার নিজেকে বোঝাচ্ছিল যে সে শুধু রিদানের টানে সেখানে গিয়েছিল, কিন্তু সারার সেই শাড়ি পরা ঘরোয়া রূপ, তার হাতের তৈরি খাবার আর তার শান্ত কণ্ঠস্বর কায়ানের অবচেতন মনকে তীব্রভাবে আলোড়িত করেছিল। আজ সকালে অফিসে এসে সে ইচ্ছে করেই সারার সাথে একটু দূরত্ব বজায় রাখছিল, যাতে অফিসের বাকিরা কিছু বুঝতে না পারে। কিন্তু এখন বাইরে যা ঘটছে তা কায়ানের সহসীমার বাইরে চলে যাচ্ছিল। কাচের ওপার দিয়ে কায়ান স্পষ্ট দেখতে পাচ্ছিল আদিব সারার ডেস্কের সামনে বসে আছে। শুধু বসে নেই, সে সারার দিকে তাকিয়ে বেশ হাত নেড়ে নেড়ে কথা বলছে, এবং সবচেয়ে বড় কথা, সারা তার দিকে তাকিয়ে বেশ সুন্দর করে ঠোঁট টিপে হাসছে। যে সারা তার সামনে আসলে সবসময় একটা জড়সড় ভাব নিয়ে থাকে, ভয়ে চোখ নিচু করে রাখে, সে আজ এই নতুন ছেলের সাথে এত সহজে হাসি মুখে কথা বলছে। কায়ানের হাতের পেনটা তার অজান্তেই শক্ত হয়ে উঠল। তার চশমার আড়ালের চোখ দুটোতে এক তীব্র অসন্তোষ আর রাগ ফুটে উঠল। আদিবকে সে খুব ভালো করেই চেনে, দক্ষ ছেলে, ব্যবহারে ভালো, কিন্তু সারার সাথে তার এত কিসের গল্প? আর সারাও বা কেন একজন অপরিচিত পুরুষের সাথে প্রথম দিনেই এত হেসে কথা বলবে? কায়ানের বুকের ভেতর এক অজানা তীব্র ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। যে সে কর্পোরেট দুনিয়ার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত, কিন্তু এই মুহূর্তে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের অন্য কারো সাথে এই সহজতা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল সারার এই হাসি, তার এই সহজ আচরণ, এগুলোর ওপর শুধু তার আর রিদানেরই অধিকার আছে, অন্য কারো নয়। হঠাৎ যখন মনে হলো সে কি ভাবছে, তখন নিজেকে গালি দিতে চাইল। সে শুধুই সাধারণ এমপ্লয়ি, এর বেশি কিছু নয়। আমার জীবনে না কোনো নারীর অস্তিত্ব ছিল আর না কোনো দিন থাকবে। কোনো দিন না। কায়ান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে ইন্টারকমের বাটনটা তীব্র জোরে চেপে ধরল। বাইরে তখন আদিব বলছিল, তাহলে মিস সারা, লাঞ্চের সময় আজ আমরা অনিক সহ একসাথে। ঠিক তখনই সারার ডেস্কের ইন্টারকমটা কর্কশ শব্দে বেজে উঠল। সারা একটু থতমত খেয়ে রিসিভারটা কানে তুলল। জি স্যার। রিসিভারের ওপাশ থেকে কায়ানের বরফ শীতল এবং চরম গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মিস সারা, মিস্টার আদিব যদি এসে থাকেন তবে ওনাকে এখনই আমার কেবিনে আসতে বলুন, আর আপনি পরবর্তী প্রজেক্টের ফাইলগুলো নিয়ে সাথে আসুন। জি স্যার, আসছি, সারা বলল। সারা রিসিভারটা নামিয়ে আদিবের দিকে তাকিয়ে বলল, মিস্টার আদিব, স্যার আপনাকে ভেতরে ডেকেছেন। আদিব হেসে উঠে দাঁড়ালো। গ্রেট, বসের দর্শন পাওয়া যাক তাহলে, চলুন। সারা ফাইলগুলো গুছিয়ে নিয়ে আদিবের পেছনে পেছনে কায়ানের কেবিনে ঢুকলো। কেবিনের ভেতরের আবহাওয়াটা যেন বাহিরের মেঘলা আকাশের চেয়েও বেশি থমথমে। কায়ান টেবিলের ওপর 2 হাত লক করে বসে আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত শক্ত এবং মুখটা পুরো পাথরের মতো গম্ভীর। আদিব ভেতরে ঢুকে বেশ চটপটে গলায় বলল, গুড মর্নিং স্যার, আই অ্যাম ব্যাক। কায়ান আদিবের দিকে তাকালো, কিন্তু তার চোখের কোণটা অলক্ষ্যে সারার ওপর একবার বুলে গেল। সারা তখন চোখ নিচু করে ফাইলের পাতা উল্টাচ্ছিল। ওয়েলকাম ব্যাক মিস্টার আদিব। কায়ান অত্যন্ত আনুষ্ঠানিক গলায় বলল, আশা করি আপনার ফ্যামিলি ক্রাইসিস এখন ওভার। জি স্যার, আল্লাহর রহমতে আম্মা এখন অনেকটাই ভালো, তাই ভাবলাম আর দেরি না করে প্রজেক্টের কাজে ফিরে আসি। আদিব বিনীতভাবে বলল, দ্যাটস গুড। কায়ান গ্রুপে কাজের অবহেলা আমি একদমই বরদাস্ত করি না, সেটা আপনি ভালো করেই জানেন। কায়ানের গলায় আজ যেন অতিরিক্ত কড়া ভাব।
সে ফাইলের দিকে চোখ রেখে বলল, সিলেট জয়েনের যে রিসোর্ট প্রজেক্টটা আপনি হ্যান্ডেল করছিলেন সেটার গত 2 মাসের আপডেটটা আজ বিকেলের মধ্যে চাই। আর হ্যাঁ মিস সারা। হঠাৎ নিজের নাম শুনে সারা মাথা তুলল। জি স্যার। কায়ান সারার দিকে তীব্র এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টির গভীরে কী ছিল তা সারা পুরোপুরি বুঝতে পারল না, তবে তার বুকটা কেঁপে উঠল। কায়ান বলল, অফিস টাইমে ফ্লোরে কোনো অপ্রয়োজনীয় ব্যক্তিগত আলাপচারিতা যেন আমি না দেখি। কায়ান গ্রুপের ডেকোরাম এবং প্রফেশনালিজম মেনটেন করাটা আপনার ফার্স্ট ডিউটি। কাজের সময়ে গল্প করার জন্য এখানে কাউকে স্যালারি দেওয়া হয় না। কায়ানের এই আচমকা এবং পরোক্ষ অপমানজনক কথাগুলো শুনে সারার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে তো কোনো অন্যায় করেনি। একজন মানুষ এতদিন পর অফিসে এসেছে, তার মধ্যে সে অফিসের প্রজেক্ট ম্যানেজার। তার সাথে পরিচিত হওয়া কি দোষের? তার মায়ের খোঁজ নেওয়াটা কি অপরাধ? আমি তো কোনো দিনও কাজে ফাঁকি দেই না, যথেষ্ট দায়িত্ব এবং সম্মানের সহিত করি। গত পরশু যে মানুষটা এত সুন্দর করে কথা বলল, সে আজ সামান্য কারণে এত বড় একটা কথা শুনিয়ে দিল। সারার মুখটা অপমানে নিচু হয়ে উঠল। আদিব কায়ানের এই আকস্মিক কড়া মেজাজ দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে পরিস্থিতি সামলে দেওয়ার জন্য বলল, আই এম সরি স্যার। আসলে মিস সারা তো নতুন, আমি ওনার সাথে একটু ইনফর্মাল হচ্ছিলাম। আই এম টকিং টু মাই অ্যাসিস্ট্যান্ট মিস্টার আদিব। কায়ান আদিবকে থামিয়ে দিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, ওনাকে ওনার দায়িত্ব মনে করিয়ে দেওয়াটা আমার কাজ। আপনি আপনার প্রজেক্টের ফোকাস করুন। ইউ মে লিভ নাও। আদিব আর কথা বাড়ানোর সাহস পেল না। সে কায়ানকে একটা নোট দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে সারার দিকে একটা সহানুভূতিশীল দৃষ্টিতে তাকালো, যা কায়ানের চোখ এড়ালো না। আদিবের সেই তাকানোটা কায়ানের ভেতরের রাগকে আরও বাড়িয়ে দিল। কেবিনে এখন শুধু কায়ান আর সারা। পিনপতন নীরবতা। সারা ফাইলটা টেবিলের ওপর ধপ করে রেখে অত্যন্ত ধীর কিন্তু কাঁপানো গলায় বলল, আমি এখানে গল্প করতে আসিনি। নিজের দায়িত্ব আমি সবসময় সততার সাথে পালন করি। কায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে টেবিলের ওপাশে এসে সারার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তার চওড়া অবয়ব আর তীব্র পারফিউমের সুবাস সারাকে যেন এক প্রকার গ্রাস করে নিল। কায়ান সারার চোখের দিকে তাকিয়ে নিচু কিন্তু অত্যন্ত কর্তব্যঞ্জক গলায় বলল, আমি যা বলেছি অফিসের নিয়মের স্বার্থেই বলেছি মিস সারা। আর কার সাথে কথাটা হাসিমুখে কথা বলবেন সেটা হয়তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার অফিসের ফ্লোরে আমি কোনো ডিস্ট্রাকশন চাই না। দ্যাটস অল। আপনি এখন যেতে পারেন। সারা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। কায়ানের এই একগুঁয়েমি আর অযৌক্তিক রাগ আর সহ্য হচ্ছিল না। সে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে ফিরে এলো। তার বুকের ভেতরটা অভিমানে ফেটে যাচ্ছিল। মানুষটা এত অদ্ভুত কেন? কখনো সে এত নরম আর কখনো এত পাথরের মতো কঠিন। এদিকে কেবিনের ভেতরে কায়ান একা দাঁড়িয়ে নিজের কপালে হাত দিল। তার নিজের উপরেই নিজের রাগ হচ্ছিল। সে কেন সারার উপর এভাবে রাগ দেখালো? আদিবের সাথে সারা কথা বলছিল, তাতে তার এত জ্বলন কেন হচ্ছিল? সে কি সত্যিই সারাকে অন্য কারোর সাথে সহ করতে পারছে না? কায়ান জানালার বাইরে তাকালো। ঢাকার আকাশটা আবার মেঘে ঢেকে যাচ্ছে, কিন্তু তার মনের ভেতরে যে ঝড় শুরু হয়েছে তা শান্ত করার কোনো উপায় তার জানা নেই। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।